নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি রীতি। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পরিবারের পরি উপন্যাসের পঞ্চম পর্ব। আগের পর্বে আপনারা শুনেছিলেন শেষ পর্যন্ত অভ্র স্কুলের চাকরিটা পেয়ে যায়। ইন্টারভিউয়ের শেষে সে নীলাকে জানাতে তার বাড়ি যায় এবং সে কথা দেয় পরের সপ্তাহে সে নীলার দাদার সাথে কথা বলতে আসবে। তিথি দেখা করতে যায় বিকাশবাবুর সাথে, কিন্তু বিভিন্ন কথার বিনিময়ে তিথি বুঝতে পারে এই বিকাশবাবু আসলেও সুবিধার লোক নয়, সে সুযোগের অপব্যবহার করতে চায়। তিথি বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে শীর্ষেন্দুর হাতের এক্স-রে রিপোর্ট থেকে প্রশান্ত জানায় তার হাতে কোনো সমস্যা নেই, তাকে একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতে হবে। আজকে শুনবেন এরপর থেকে। হেড স্যার বললেন, আজ প্রথম দিন দুটোর বেশি ক্লাস করতে হবে না। নিচু ক্লাসই দিয়েছি, 6B আর 7A, ফার্স্ট আর সেকেন্ড পিরিয়ড। প্রথম কদিন নিচু ক্লাসগুলো নাও, ধাতস্থ হওয়ার পর উঁচু ক্লাস দেব। একতলাতেই দুটো ক্লাস, দরজার মাথায় লেখা আছে। ঠিক আছে। অভ্র বলে বাইরে বেরিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় অ্যাটেন্ডেন্স খাতায় সই করার জন্য ঢুকলেন শরদিন্দু। তাকে প্রণাম করে অভ্র জিজ্ঞেস করল, ভালো আছেন স্যার? কি ব্যাপার তুমি? অভ্র জবাব দেওয়ার আগেই হেড স্যার বললেন, অজিত বাবুর বদলে ওকে আমরা ডেপুটেশনে নিচ্ছি। অফিসিয়াল প্রসেস কমপ্লিট হতে মাসখানেক সময় লাগবে, কিন্তু আজ থেকেই ও ক্লাস নেবে। জেনারেল ফান্ড থেকে 1 মাস ওকে কিছু হাত খরচ দিয়ে দেব। শরদিন্দু কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তার প্রাক্তন ছাত্রের দিকে। অভ্রর যেন মনে হলো তাকে এই ঠিকে মাস্টারের চাকরিতে দেখে বেশ অবাকই হয়েছেন তিনি। পরক্ষণেই অবশ্য শরদিন্দু হেসে হেড স্যারকে বললেন, ও কিন্তু খুব ব্রাইট ছেলে, আমি ওকে পড়িয়েছি তো, এই স্কুলেরই ছাত্র ছিল। হ্যাঁ শুনেছি, সেই জন্যই তো ওকে নেওয়া হয়েছে। শরদিন্দু এরপর অভ্রকে বললেন, চলো তোমাকে স্টাফ রুমে নিয়ে যাচ্ছি, একটু দাঁড়াও, সইটা করে নি। সই করে স্টাফ রুমের দিকে এগোতে এগোতে শরদিন্দু জিজ্ঞেস করলেন, আগে কি অন্য কোথাও চাকরি করতে? না স্যার, শুধু টিউশন করি। ও, তা তোমার টেনশন লাগছে? টেনশনের কোনো কারণ নেই, আমি তো আছি। তাছাড়া তুমি টিউশন তো করোই, ক্লাস নিতে অসুবিধে হবে না, তোমার বেসটাও ভালো। কথা বলতে বলতে তাকে নিয়ে স্টাফ রুমে ঢুকলেন শরদিন্দু। লম্বা লম্বা টেবিল ঘিরে বসে আছেন বেশ কয়েকজন। নিজেদের মধ্যে তারা কথা বলছেন বা কাগজ পড়ছেন। শরদিন্দু ঘরের মাঝখানে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বললেন, মাস্টারমশাইরা, এ হলো অভ্র। অজিতবাবুর ডেপুটেশনে আজ থেকে আমাদের সহকর্মী হিসেবে কাজ করবে। ও আমাদের স্কুলেরই ছাত্র ছিল। এত বছর পরও তার নামটা স্যারের মনে আছে দেখে অভ্র বেশ অবাক হল। যারা বসেছিলেন তারা শরদিন্দুর কথা শুনে একবার তাকালেন অভ্রর দিকে। একজন জানতে চাইলেন, তা ভাইয়ের বাড়ি কোথায়? এখানেই। ভালোই হলো, আমার একটা ক্লাস কমাবার জন্য হেড স্যারকে এবার বলতে হবে। আপনি বসুন। বলেই পাশে বসে থাকা এক শিক্ষকের সঙ্গে শেয়ার বাজারের ওঠাপড়া নিয়ে আলোচনা শুরু করলেন। এছাড়া তাকে নিয়ে কেউ আর উৎসাহ বোধ করল বলে মনে হলো না অভ্রর। হয়তো সে পার্মানেন্ট স্টাফ নয় বলেই। একটু বাঁধো বাঁধো ঠেকলেও শরদিন্দুর পাশের চেয়ারে বসল অভ্র। তিনি তাকে বললেন, অনেকদিন পর দেখা হলো তোমার সঙ্গে। তোমাদের মতো পুরনো ছাত্রদের দেখতে তো খুবই ইচ্ছে হয়, কিন্তু স্কুল ছেড়ে দেওয়ার পর যে কে কোথায় থাকে তা তো জানা হয় না। মাঝে মাঝে কেউ সার্টিফিকেট তুলতে এলে দেখা হয়ে যায়। তা তুমি কি বরাবর এখানেই ছিলে? সংসার পেতেছ? না না, ওসব কিছুই এখনো হয়নি, আমি এখানেই ছিলাম। আসলে
আমি এই স্কুল আর বাড়ি ছাড়া খুব একটা রাস্তায় বেরোই না। ইদানিং অবশ্য বিকালের দিকে একটু হাঁটতে যাই, তাও ওই মনসা ঢিপির ওই দিকটায়, তাই হয়তো দেখা হয়নি। আমি ভাবতাম তুমি চাকরি নিয়ে অন্য কোথাও। না, আসলে বাবা মারা গেলেন তো, দাদাও চাকরি নিয়ে চলে গেল, সংসার আমার কাঁধে এসে পড়ল। বুঝেছি। ওয়ার্নিং বেল বাজল। সকলে উঠে পড়লেন ক্লাসে যাওয়ার জন্য। অভ্রও উঠল। শরদিন্দুর প্রথম দুটো পিরিয়ডে ক্লাস নেই। তিনি অভ্রর পিঠ চাপড়ে বললেন, যাও, একদম ঘাবড়াবে না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। ক্লাসে ঢোকার আগে অভ্রর একটা চাপা টেনশন ছিল ঠিকই, কিন্তু ক্লাসে ঢোকার পর যেন সব দূর হয়ে গেল। কচি কচি সব মুখ উৎসুক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সেই এখন তাদের মাস্টার মশাই। বই নিয়ে প্রথম ক্লাসে দশমিকের কয়েকটা অঙ্ক কষতে দিল অভ্র। ছেলেরা খাতা খুলে অঙ্ক কষতে শুরু করল। সেই ফাঁকে সে ক্লাসরুমের চারপাশে তাকালো। এই ক্লাসে বসে একসময় সে নিজে ক্লাস করেছে, সম্ভবত 6 অথবা 7-এ, আর আজ সেখানে তাকে মাস্টারের ভূমিকা পালন করতে হচ্ছে। ওই তো জানলার বাইরে সেই আঁশফল গাছের গুঁড়িটা দেখা যাচ্ছে। ঘরের বেঞ্চগুলোও একই রকম আছে। ছেলেরা অঙ্ক কষছে, কেউ কেউ আর চোখে তাকাচ্ছে তার দিকে অথবা পাশের খাতার দিকে, ঠিক যেভাবে শরদিন্দু স্যারের ক্লাসে অভ্ররা একসময় তাকাতো। ছেলেগুলোর মধ্যে অনেকদিন পর নিজেকে খুঁজে পেল অভ্র। দুপাশে সার দেওয়া বেঞ্চে বসে আছে ছাত্ররা। মাঝখানে শেষ পর্যন্ত যাওয়ার প্যাসেজ। সেই ফাঁকা জায়গা ধরে বেঞ্চের কোণাগুলো আলতো করে স্পর্শ করতে করতে পায়চারি করতে লাগলো অভ্র। আঙুলের ছোঁয়ায় তাদের সঙ্গে যেন সাংকেতিক বাক্য বিনিময় হতে লাগলো তার। ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই কেঠো বেঞ্চগুলোর সঙ্গে। ঘণ্টা পড়ার আগে অভ্র নিজেই ব্ল্যাকবোর্ডে অঙ্কগুলো কষে বুঝিয়ে দিল। দ্বিতীয় ক্লাসেও বেগ পেতে হলো না তাকে। বইয়ের প্রথম দিকের একটা চ্যাপ্টার থেকে নতুন কিছু অঙ্ক দেখিয়ে দিল, আর কয়েকটা কষতেও দিল। যারা পারল না তাদের বুঝিয়ে দিল। ঘণ্টা পড়ার পর অভ্র যখন ক্লাস ছেড়ে বাইরে বেরোলো, তখন নিজেকে বেশ আত্মবিশ্বাসী লাগছিল তার। ক্লাস থেকে বেরিয়ে হেড স্যারের ঘরে ঢুকতেই অভ্র দেখল একজন শিক্ষককে। তিনি বলছেন, শেষ পিরিয়ডের ঘটনা তো কি হয়েছে, ব্যাপারটা যখন আপনারা জানলেন তখন তো আমাকে জানানো উচিত ছিল। হেড স্যারের কথার জবাবে ভদ্রলোক কি একটা বলতে গিয়ে অভ্রকে দেখে চুপ করে গেলেন। হেড স্যার অভ্রকে দেখার সঙ্গে সঙ্গেই বললেন, কি ক্লাস করতে অসুবিধে হয়নি তো? হলে আমাকে বা সিনিয়র টিচারদের বলবে, ঠিক আছে? তোমার প্রথম দিন আর আটকাবো না, তুমি এখন বাড়ি যেতে পারো। কালও ঠিক সময় মতো চলে আসবে। এসো তাহলে। অভ্রর মনে হলো তাদের আলোচনা যাতে ব্যাহত না হয় তার জন্যই তাকে তাড়াতাড়ি ঘর থেকে সরিয়ে দিলেন তিনি। বাড়ি ফেরার আগে একবার শরদিন্দু স্যারকে জানিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু অভ্র তার খোঁজ করতে গিয়ে জানতে পারল তিনি ক্লাসে গিয়েছেন। দুটো ক্লাস করিয়ে একেবারে টিফিনে ফিরবেন, প্রায় 1.5 ঘন্টার ব্যাপার। অপেক্ষা না করে সাইকেল নিয়ে সে স্কুল ছেড়ে বেরিয়ে পড়ল। সকালে নীলার মোবাইল সুইচ অফ ছিল, কাল ওর নাইট ডিউটি ছিল। সকালে ফিরে মনে হয় ঘুমোচ্ছিল, তাই তাকে আর সে ফোনে পায়নি। বাড়িতে গিয়ে নীলাকে ফোন করতে হবে, এই ভেবে অভ্র তাড়াতাড়ি প্যাডেল করতে শুরু করল। বাড়ির কাছাকাছি হঠাৎ পিছন থেকে একটানা বাইকের হর্ন শুনে সে পিছন ফিরে দেখল সুবীর। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল অভ্র। সুবীরও দাঁড়ালো, জিজ্ঞেস করল, কিরে স্কুলে যাসনি? হ্যাঁ গিয়েছিলাম, প্রথম দিন বলে 2টো ক্লাস করিয়ে ছেড়ে দিল। চ বাড়িতে চ। কেন, তোর চাকরি উপলক্ষে ভালো মন্দ কিছু রান্না হচ্ছে নাকি? না না, সেসব কিছুই না। বাইরে রোদ তো, বাড়িতে গেলে বেশ আড্ডা দেওয়া যেত। আমিও যা খেতাম তুইও খেতিস। ওইসব বলে লাভ নেই চাঁদু, আমার পয়েন্টের ব্যাপারটা যেন খেয়াল থাকে।
দাঁড়ালামই যখন, তখন আয় সিগারেট ফুঁকে নি একটু। রাস্তার পাশেই একটা গাছের ছায়ায় দুজন দাঁড়ালো। সিগারেট ধরাবার পর সুবীর একটা লম্বা টান মেরে বলল, তোর কাজটা হয়ে যাওয়ায় আমি সত্যি খুব আনন্দ পেয়েছি। আমার তো শালা ভদ্রসভ্য কোনো কিছুই কোনোদিন হবে না, তোরটা অন্তত করা গেল, এটাই যে সান্ত্বনা। কেন, তুই তোর নিজের জন্য নিহারদাকে তো বলতে পারিস। আমার বিদ্যা তো তুই জানিসই, মাধ্যমিক ফেল। নিহারদা ভদ্রসভ্য কী চাকরি দেবে আমাকে বলতো? ওর জন্যই মিউনিসিপ্যালিটি ছোটোখাটো কন্ট্রাক্টগুলো পাই। গাড়ির তেলের খরচটা নিহারদাই একজনকে বলে বন্দোবস্ত করে দিয়েছেন। এই মোটামুটি চলে যাচ্ছে। লোকে অবশ্য আড়ালে আমাকে নিহারদার চামচা বলে গালমন্দ করে, তবে আমি সেই সব ব্যাপার গায়ে মাখি না। অনেক ভদ্রলোককে দেখেছি, এমনিতে তারা আমাকে দেখে নাক সিটকোয়, কিন্তু ঠেকায় পড়লে তারাই আবার পায়ে তেল মাখাতে আসে। সিগারেটে একটা টান দিয়ে সে যোগ করল, এমন হবে না তো যে তুইও এরপর আমার সঙ্গে কথা বন্ধ করে দিলি? দেখিস ভাই। তার মানে? তুই তো এখন মাস্টার হয়ে গেলি, হোক না টেম্পোরারি, মাস্টার তো। তোর স্টেটাস তো আজ থেকে বদলে গেল। তোকে রাস্তায় দেখলে ছাত্ররা যাচ্ছি স্যার, আসছি স্যার বলবে, গার্জেনরা বলবে ভালো আছেন তো স্যার। এরপর তো আমার সঙ্গে কথা বলতে তোর প্রেস্টিজে লাগবে। মাস্টার মাস্টার ভড়ং আসবে, ড্যামনা হয়ে যাবি। শোন, মাস্টার হলে ভড়ং ধরতে হয়, তোকে কে বলল রে? পার্টি করি তো, এইসব আমি অনেক দেখেছি। সবাই শালা নোংরা ঘাঁটে আর দোষ হয় আমাদের মতো লোকদের। ভড়ং অবশ্য সব পেশাতেই আছে, তবে অন্যদের সঙ্গে মাস্টারদের। কি হলো, থামলি কেন? বল। আমাকে এখন এক জায়গায় যেতে হবে, তবে তার আগে একটা গল্প বলে যাই তোকে। কারণ নাম জিজ্ঞেস করবি না, সকলেই তো লোকাল, নাম বলাটা ঠিক হবে না। তুই এই গল্পটা কারোর কাছে করবিও না। বছর 10 আগের ঘটনা। আমি তখন ড্যাম বেকার, পার্টি টাটিও করি না। 4 জন মিলে ইডেনে খেলা দেখতে গিয়েছি। আমি, একজন ডাক্তার, একজন ব্যাংকের অফিসার আর একজন মাস্টার। আমি ছাড়া সব কটা মালদার পার্টি। খেলার টিকিটও আমি ওদের পয়সায় 2 দিন আগে কেটে এনেছিলাম। এক অর্থে আমি তখন ওদের চামচাই ছিলাম। যাই হোক, খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পরেই বুঝলাম ইন্ডিয়া হারছে। বুঝতে পেরেই মাঠ ছেড়ে বেরিয়ে এলাম আমরা। অন্যরা সকলেই আমার চেয়ে কিছুটা বড়। ভাবছিলাম খেলা তো গেল, এখন কি করা যায়। ডাক্তার বলল, চল জান্নাতে গিয়ে নাচ দেখে আসি। বুঝতেই পারছিস তো কোথায় যাওয়ার কথা বলছে। সঙ্গে সঙ্গে অন্যরাও রাজি হয়ে গেল। আমারও প্রবল উৎসাহ। প্রচুর গল্প শুনলে সেখানে তো কোনোদিন যাইনি। আর তাছাড়া আমি তো অবিবাহিত, নারী সঙ্গের লোভ তো থাকবেই। একটা ট্যাক্সি নিয়ে গেলাম সেখানে। ডাক্তার মনে হয় আগেও গিয়েছিল। সে আমাদের নিয়ে সোজা একটা বাড়িতে ঢুকলো। ভিতরে সব খুপড়ি খুপড়ি ঘর। ভিতরে দিনের বেলা তো আলো ঢোকে না। একপাশে ঘোলাটে বাল্ব জ্বলছে। নানা বয়সের মেয়ে দাঁড়িয়ে আছে বাড়ির উঠোনে। সেখানে যাওয়ার পর ঠিক হলো নাচ দেখব না, বরং লোকে যা করতে যায় তাই করব। তারপর 4 জন 4টে মেয়ে বেছে নিয়ে 4টে ঘরে ঢুকলাম। আমি শালা কিছুই করতে পারলাম না। একে তো প্রথমবার আসা, তার উপর বাড়িতে ঢোকার আগে গলির মুখে পুলিশ দেখেছি, যদি ফেঁসে যাই। কিছুক্ষণ পরই ঘর থেকে বেরিয়ে এলাম। আর আমার পরপরই ডাক্তার আর ব্যাংকের অফিসার বেরোলো। মাস্টার আর আসে না। দরজার ফুটো দিয়ে তার ঘরে উঁকি দিয়ে দেখি লোকটা তখনও চালাচ্ছে। একসময় সে বেরোলো একদম ফিট ফাট হয়ে। ডাক্তার বলল, এতক্ষণ লাগলো? মাস্টার কি বলল জানিস? বলল, আমি তো কিছুই করিনি, মেয়েটা কেন এই পেশায় এলো তার গল্পই শুনছিলাম, তাই দেরি হলো। ব্যাপারটা ভাব একবার। বেশ্যার ঘরের বিছানায় শোয়া মাইক ফুঁকে বলার ব্যাপার নয়, কিন্তু যাদের সঙ্গে তুই গিয়েছিস বেশ্যাবাড়ির উঠোনে দাঁড়িয়ে তাদেরকেই তুই সতীপনার ঢপ দিচ্ছিস। এবার বুঝলি মাস্টারের পার্থক্য কোথায়? একটানা কথাগুলো বলে হাসতে হাসতে বাইক স্টার্ট করলো সুবীর। অভ্র হেসে ফেলে উঠে বসল সাইকেলে। বাড়ির সামনে সাইকেল থেকে নামতেই তার মোবাইল বেজে উঠল। মোবাইলটা বের করে সে দেখল নীলার ফোন। কলটা রিসিভ করতেই নীলা বলল, তুমি কোথায়, ক্লাস নিচ্ছ নাকি?
না না, 2টো ক্লাস করিয়ে ছেড়ে দিল, এখন বাড়ি ঢুকছি। তোমাকে তো সকালে ফোন করেছিলাম, সুইচ অফ বলল। তুমি কি সকালে ঘুমোচ্ছিলে? না, আমি তো বাড়ি ফিরিনি। তার মানে তুমি এখন কোথায়? তোমার নাইট ডিউটি ছিল না? আমি কাল থেকেই নার্সিংহোমে আছি। একটা ঘটনা ঘটেছে। তুমি স্কুলে কিছু শোনোনি? না, কি শুনবো? তোমাদের স্কুলেরই তো ঘটনা। একটা টিচার একটা বাচ্চা ছেলেকে ক্লাসে মেরেছিল। কানে আঘাত পায় ছেলেটা, ব্লিডিং হচ্ছিল। কাল রাত 9টা নাগাদ আমাদের নার্সিংহোমে অ্যাডমিট করা হয় তাকে। কিন্তু আজ সকাল থেকে ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। নার্সিংহোমেতেও হুলুস্থুলু কাণ্ড। পুলিশ টুলিশ এসেছে, তাই আর বাড়ি ফেরা হয়নি। কখন ফিরবো জানি না। তাই নাকি? আমি অবশ্য স্কুলে বেশিক্ষণ থাকিনি, যতক্ষণ ছিলাম ক্লাসেই ছিলাম, তাই হয়তো জানতে পারিনি। তা তোমার কোনো অসুবিধে বা ভয় নেই তো? ভয় তো হচ্ছেই। আমি ফর্মালিটিস কমপ্লিট করে ওকে অ্যাডমিট করাই। আমি তো তখন ডিউটিতে ছিলাম। পুলিশ আমাকেও জেরা করবে। যেহেতু অ্যাডমিটেড হওয়ার পর থেকেই ও নিখোঁজ, তাই এখন সব দায়িত্ব নার্সিংহোমেরই। আচ্ছা শোনো, স্যার ডাকছেন, পরে ফোন করব। অভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে নীলা ফোনটা কেটে দিল। শূন্য চোখে তিথি তাকিয়েছিল। তাকে ঘিরে অনেক লোক, কিন্তু তাদের কথাবার্তা তার কানে ঢুকছে না। চারপাশের মুখগুলো সব ঝাপসা মনে হচ্ছে। গলার কাছে বাতাস যেন দলা পাকিয়ে গিয়ে চাপ সৃষ্টি করছে। মাঝে মাঝে চোখের সামনে ভেসে উঠছে বাবলুর মুখটা। তার পাশের চেয়ারে বসে টেবিলের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে যাচ্ছে অনি। সে কিছু বুঝতে পারছে কিনা কারোর জানা নেই। তিথির আর এক পাশে বসে আছে রিসেপশনের নীলা নামে মেয়েটি। টেবিলের অন্যদিকে বসে আছে একজন পুলিশ অফিসার, ডক্টর প্রশান্ত চক্রবর্তী এবং ডক্টর মৈত্র। শেষোক্ত ব্যক্তিকে বাবলুর চিকিৎসার জন্যই কল দিয়েছিলেন প্রশান্ত। এছাড়া নার্সিংহোমের আরও কয়েকজন কর্মী তিথিদের ঘিরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। নীলা নামের মেয়েটা একটা জলের গ্লাস তিথির মুখের কাছে ধরে বলল, দিদি জলটা খান। তিথি কোনো জবাব দিল না। নীলা এবার তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের যেভাবে খাওয়ায় ঠিক সেইভাবেই জলটা ধীরে ধীরে খাইয়ে দিল। জল খাওয়ার পর ক্রমশ গলার কাছে দমচাপা ভাবটা কমে এলো তিথির। কিছুটা হলেও তরতাজা লাগলো। মুখের ভিতর একটা মিষ্টি ভাব, সম্ভবত গ্লুকোজ মেশানো ছিল জলে। সকলেই তিথির দিকে তাকিয়ে আছে। অফিসার ভদ্রলোক গলা খাঁকারি দিয়ে তিথিকে বললেন, আপনার হাজবেন্ড তো কোনো স্টেটমেন্ট দিতে পারবেন না। কমপ্লেন্ট আপনাকেই লজ করতে হবে। যা ঘটেছে আপনি একটু খুলে বলুন, ভয়ের কোনো কারণ নেই। আস্তে আস্তে বলুন কি হয়েছিল। তিথি আরও মিনিট দুয়েক সময় নিয়ে বলতে শুরু করল। কাল স্কুলে বাবলু গিয়েছিল। ও বয়েজ স্কুলের ক্লাস 5-এর ছাত্র। আমি দুপুরে একটা দরকারে বেরিয়েছিলাম। ফিরে এসে 4টে নাগাদ শুয়ে পড়ি। 4:30টার সময় বাবলুর স্কুল ছুটি হয়। 5টার মধ্যেও বাড়ি ফিরে যায়। হয়তো সেই সময়ই ফিরেছিল কাল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাত 8টার সময় আমার ঘুম ভাঙে। পাশের ঘর থেকে ওর গলা শুনতে পাই। গিয়ে দেখি অন্ধকার ঘরে বালিশে মাথা ঠেকে ও শুয়ে আছে আর ভুল বকছে। আর ওর বাবা বসে আছে পায়ের কাছে। আলো জেলে ওর কাছে গিয়ে বালিশ সরাতেই বুঝতে পারি যে বাবলুর কান থেকে রক্ত বেরোচ্ছে। ছেলেটা ভালো করে কথাও বলতে পারছিল না। কি হয়েছে জিজ্ঞেস করায় ও শুধু বলল ক্লাসে স্যার মেরেছে। আমি তো রক্ত দেখে খুব ভয় পেয়ে যাই। তারপর 9টার সময় ওকে এখানে নিয়ে আসি। এই ডাক্তারবাবু ওকে ভর্তি করে নিলেন। বাবলুকে ভর্তি করে নেওয়ার পর ডাক্তারবাবু ওষুধ দিলেন। ও ঘুমিয়ে পড়ার পর উনি বললেন যে আমার আর এখানে দরকার নেই থাকার। স্বামী অসুস্থ, বাড়িতে তালা বন্ধ করে রেখে এসেছি। আমি তাই বাড়ি ফিরে গেলাম।
আজ সকাল 9:30টার সময় যখন এখানে আসবার জন্য তৈরি হচ্ছি তখনই ডাক্তারবাবু ফোন করে তাড়াতাড়ি আসতে বললেন। এখানে এসে শুনি। কথাটা শেষ না করেই অনির্বাণকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল তিথি। অফিসার প্রশান্তকে জিজ্ঞেস করলেন, আপনারা কখন বুঝতে পারলেন যে ছেলেটা বেডে নেই? আর তাছাড়া এই ধরনের কেস হাসপাতাল বা নার্সিংহোমে এলে সঙ্গে সঙ্গেই তো পুলিশকে খবর দেওয়ার কথা। কাল রাতে খবরটা দেননি কেন? আমি সকাল 7:30টার সময় ওর কেবিনে গিয়েছিলাম। তখন ও সদ্য ঘুম থেকে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছো? ও বলল, ভালো। তবে বাচ্চাটার মুখ দেখে মনে হলো ওর ভয় কাটেনি তখনও। ও জিজ্ঞেস করলো, মা কোথায়? আমি বললাম যে ভয় পেও না, তোমার মা একটু পরেই আসবেন। ও মোটামুটি ঠিক আছে দেখে আমি ওর কেবিন থেকে বেরিয়ে আসি। এরপর 8টার সময় নার্সিংহোমের একজন স্টাফ খাবার নিয়ে কেবিনে ঢুকে দেখে ও নেই। তারপরেই ধরা পড়ে ব্যাপারটা। এটা ঠিকই যে এই ধরনের কেসে পুলিশকে ইন্টিমেশন দেওয়া উচিত। ব্যাপারটা নিয়ে আমি আর ডাক্তার মৈত্র আলোচনাও করেছি। যেহেতু ঘটনাটা স্কুল কেন্দ্রিক, ছাত্র শিক্ষক সম্পর্কে স্পর্শকাতর ব্যাপার, সেজন্য আমরা অন দ্য স্পট ডিসিশন নিতে পারিনি। আর তাছাড়া কাল রাতে ও স্টেটমেন্ট দেওয়ার অবস্থাতেও ছিল না। আমরা শেষ পর্যন্ত আলোচনা করে সিদ্ধান্ত নিই যে আজ সকালে ছেলেটা ও তার অভিভাবকের সঙ্গে কথা বলে তারপর ব্যবস্থা নেব। ডাক্তার মৈত্র এবার প্রশান্তর বক্তব্য সমর্থন করে বললেন, হ্যাঁ, কেসটায় স্কুলের ব্যাপার না থাকলে আমরা হেজিটেট করতাম না। অফিসার বললেন, ওর স্কুলে কোনো খোঁজখবর নেওয়া হয়েছিল? ঘটনাটা কি ঘটেছিল আপনারা কি জানতে পেরেছেন? প্রশ্নগুলো তিথির উদ্দেশ্যেই করলেন তিনি। তিথি জবাব দিল, না স্যার, আমি তো স্কুলে যাইনি। ও কোনো নামও বলেনি, শুধু বলল স্যার মেরেছে। স্কুলে একটা খোঁজ নেওয়া জরুরি। আপনাদের কারোর কাছে স্কুলের টেলিফোন নাম্বার আছে? তিথি ঘাড় নাড়ল, প্রশান্তও ঘাড় নাড়ল। আপনি আমাদের খবর দিয়েছেন ঠিকই, কিন্তু এই ভদ্রমহিলার স্টেটমেন্টই আসল। আপনার নার্সিংহোম থেকেই ছেলেটা হারিয়েছে। উনি যদি আপনার বিরুদ্ধে কমপ্লেন করেন সেটাও কিন্তু আমাকে নিতে হবে। প্রশান্তকে কথাটা বলে অফিসার তিথির দিকে ফিরে বললেন, আপনি কার বিরুদ্ধে অভিযোগ করতে চান, নার্সিংহোম নাকি স্কুল কর্তৃপক্ষ? আপনি শুধু আমার ছেলেটাকে খুঁজে দিন। তার জন্য আমাকে মিসিং ডায়েরি নিতে হবে। আপনাকেও বলতে হবে মিসিং হওয়ার পিছনে আপনার অ্যাপ্রিহেনশন কি। একটা ছেলে তো আর হুট করে চলে যেতে পারে না। আচ্ছা, আপনার কোনো আত্মীয় স্বজন বা ওর নিজের কোনো বন্ধু বান্ধবের বাড়ি চলে যায়নি তো? আমার কোনো আত্মীয় স্বজন নেই, আর ওরও কোনো বন্ধু বান্ধব নেই। এই সময় ডক্টর প্রশান্ত বলল, আমরা চারপাশে খুঁজেছি ওকে, রাস্তা, রেল স্টেশন, বাস স্টপ, সব জায়গাতেই দেখেছি। অফিসার ঘড়ি দেখে বললেন, এখন তো বিকেল 5টা, সারাদিন তো কেটেই গেল। আজ আপনাদের একবার স্কুলে যাওয়া উচিত ছিল, তাতে হয়তো কোনো সূত্র মিলতে পারত। যাই হোক, এবার আমাকে উঠতে হবে। কি করবেন বলুন? প্রশান্ত বলল, হ্যাঁ, আমাদের সেখানে একবার যাওয়া উচিত ছিল, কিন্তু স্কুল বলেই। আরে আপনারা স্কুল কি করছেন বলুন তো? আমিও তো স্কুলে পড়াশোনা করেছি, আমার ছেলে মেয়েও করে। মাস্টারদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু তা সত্ত্বেও বলি, অল্প সংখ্যায় হলেও কিছু মাস্টারমশাই স্কুলের চাকরি না নিয়ে আমাদের মতো পুলিশের চাকরি নিলে ভালো করতেন। চোর ছ্যাঁচোর ক্রিমিনাল নিয়েই আমাদের কাজ। পেশার খাতিরে আইনি বেআইনি যাই হোক আমাদের একটু মারধর করতে হয়, কিন্তু মাস্টাররাই যদি পুলিশের ভূমিকা নেন তাহলে তো আর কিছু বলার থাকে না। গত 1 বছরের খবরের কাগজ খুললে স্কুল নিয়ে এরকম অন্তত 50টা কেস দেখতে পাবেন। কেউ এই কথার জবাব দিল না। পুলিশ অফিসারটি ফের বললেন, আমাদের ডিপার্টমেন্টের নানা দুর্নাম, পুলিশ ঘুষ নেয়, পলিটিক্যালি মোটিভেটেড হয়, এইসব কথা আমি সরাসরি অস্বীকারও করি না, কিন্তু আমাদের মুশকিল অন্য জায়গায়। এই ভদ্রমহিলার কমপ্লেনের ভিত্তিতে ঘটনার সত্যতা বুঝে আমরা কোনো শিক্ষককে অ্যারেস্ট করলেই কুরুক্ষেত্র বেঁধে যাবে। শিক্ষাক্ষেত্রে পুলিশের আক্রমণকে ধিক্কার জানিয়ে শিক্ষকরাই মিটিং মিছিল করবেন,
নানা পলিটিক্যাল কর্নার থেকে চাপ আসবে, আর যদি কোনো স্টেপ না নিই মিডিয়া বলবে পুলিশ নোট খেয়েছে। শাঁখের করাতের নিচে আমরাই দাঁড়িয়ে। আপনারা আরেকটু খোঁজখবর করুন, আমিও খেয়াল রাখছি। আজ রাতের মধ্যে যদি বাচ্চাটাকে না পাওয়া যায় কাল সকালে থানায় আসবেন। এই বলে উঠে দাঁড়ালেন অফিসার। প্রশান্ত তিথিকে বলল, আপনার যদি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে এখনই করতে পারেন, আমি আপনাকে বাধা দেব না। না, আমি কিছু করতে চাই না, আপনারা শুধু বাবলুকে ফিরিয়ে দিন। প্রশান্ত পুলিশ অফিসারের উদ্দেশ্যে বলল, আমি যথাসাধ্য চেষ্টা করছি ওকে খোঁজার। স্কুলের টেলিফোন নাম্বারটা জোগাড় করে হেডমাস্টার মশাইকেও ধরার চেষ্টা করছি। তার কথা শেষ হতে না হতেই দেওয়ালের কাছে দাঁড়ানো নার্সিংহোমেরই এক কর্মী বলল, আমার কাছে ওর মোবাইল নম্বর আছে, উনি আমার বাড়ির কাছেই থাকেন। পুলিশ অফিসার যেতে গিয়েও থমকে দাঁড়ালেন, বললেন, দেখুন তো ভদ্রলোককে ফোনে পান কিনা। পকেট থেকে সেলফোন বের করে নার্সিংহোমের লোকটা নম্বর ডায়াল করে, এই নিন স্যার, রিং হচ্ছে, বলে ফোনটা এগিয়ে দিল প্রশান্তর দিকে। ফোনটা হেডমাস্টারে রিসিভ করলেন। প্রশান্ত নিজের পরিচয় দেওয়ার পর তাকে বলল, কিছু মনে করবেন না, একটা বিশেষ কারণে আপনাকে বিরক্ত করছি। গতকাল রাত্রে আমার নার্সিংহোমে কানে ইনজিউরি নিয়ে একটি বাচ্চা ছেলে অ্যাডমিট হয়। আপনার স্কুলেরই ক্লাস 5-এর ছাত্র, নাম কিংসুক মজুমদার। ও বলেছে স্কুলের কোনো স্যার নাকি ওকে মেরেছেন। ছেলেটির পরিবার আমার বিশেষ পরিচিত। এ ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? এরপর মিনিটখানেক কথা চলল। কি কথা হলো তা জানার জন্য অপেক্ষা করছিলেন ঘরের সকলেই। কথা শেষ হলে প্রশান্ত অফিসারকে বলল, হেড স্যার বললেন গতকাল শেষ পিরিয়ডে এরকম একটা কিছু ঘটেছে বলে উনি শুনেছেন। ঘটনার ডিটেলস তিনি জানেন না, তিনিও খোঁজ নিয়ে দেখছেন। যার ক্লাসে ঘটনাটা হয়েছে সেই বিকাশ স্যারের সঙ্গেই এখনই কথা বলবেন তিনি। বিকাশ স্যার নামটা যেন গরম শীষে ঢেলে দিল তিথির কানে। ঘৃণায় কুঁকড়ে উঠল তার চেতনা। লোকটা কি জানতে পেরেছিল কিংসুক তিথিরই ছেলে? তাই কি রেস্তোরাঁ থেকে স্কুলে ফিরে গিয়েই তার উপর প্রতিশোধ নিল? তিথি নিজেকে সামলাতে না পেরে উঠে দাঁড়িয়ে চিৎকার করল, আমি এক্ষুনি কমপ্লেন লেখাবো এ বিকাশ স্যারের নামে। আমার ছেলেকে ওই মেরেছে, ওর জন্যই আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। আপনি পুলিশের খাতায় ওর নাম লিখে নিন স্যার, আমি ওকে ছাড়ব না। কথাটা শেষ করতে না পেরে হাউ হাউ করে কেঁদে উঠল সে। তিথি কাঁদতে কাঁদতে নীলার হাত দুটো ধরে বলল, আমার একটাই ছেলে, তুমি জানো না কত কষ্ট করে ওকে মানুষ করছি। ওর যদি কিছু হয় আমি আর বাঁচব না। অফিসার আবার বসে পড়লেন চেয়ারে, বললেন, ঠিক আছে, আমি কমপ্লেন নিচ্ছি। 3 জনের এজাহার লিপিবদ্ধ করলেন তিনি। তিথি, প্রশান্ত এবং কেসটা সেই প্রথম হ্যান্ডেল করেছে বলে নীলারও স্টেটমেন্ট নেওয়া হলো। শৈশাবোধ হওয়ার পর তিনি বললেন, আশা করি আপনারা কেউ স্টেটমেন্ট আর পাল্টাবেন না। আর ঠিক এই সময় এতক্ষণ নিশ্চুপ থাকার পর অনির্বাণ হঠাৎ বলতে শুরু করল, মিলবে না, মিলবে না, মিলবে না, কিছুতেই মিলবে না। অফিসার একবার তার দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর তিথি ক্ষুব্ধ হয়ে প্রশান্তকে জিজ্ঞেস করল, কেন বলুন তো, কেন বলুন তো আমার জীবনে এসব ঘটে? আপনার বন্ধুর মাথাটা কেন যে হঠাৎ খারাপ হয়ে গেল? আর আমার ছেলেটার সঙ্গেও এই ঘটনা ঘটল। প্রথম এবং তৃতীয় প্রশ্নের উত্তরটা জানা না থাকলেও দ্বিতীয় প্রশ্নের উত্তরটা অনিকে পরীক্ষার পর জানা হয়ে গিয়েছে প্রশান্তর। মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে উঠল শরদিন্দু স্যারের মুখটা। আগের দিন বাজারে যাওয়ার পথে স্টেশনের পাশে একটা সাইবার ক্যাফের বাইরে ট্রেন ফ্লাইটের টিকিট বুকিংয়ের বিজ্ঞাপন দেখেছিলেন বসুধরা। পরীটা নিতে আসবে পরশু লোকগুলো, তার পরদিন তিনি ফিরে যাবেন। তাই আজ পল্টুকে নিয়ে এসেছিলেন সাইবার ক্যাফেতে। ফ্লাইটের টিকিট হয়ে গেল। সাইবার ক্যাফে থেকে বেরিয়ে রিকশায় উঠতেই পল্টু জানতে চাইল, তুমি কবে চলে যাচ্ছ ঠাকুমা? এই তো পরশুর পর দিন। আবার কবে আসবে?
আমি তো অনেক দূরে থাকি, আর হয়তো আসা হবে না। ও, তুমি প্লেনে ঘুরে বেড়াও, সেই রিক্সাওয়ালা পল্টুকে তোমার মনে থাকবে? বসুধরা বুঝতে পারলেন এই কদিনে তার উপর একটা মানসিক টান তৈরি হয়েছে ছেলেটার। বসুধরা জবাব দিলেন, মনে থাকবে না কেন, নিশ্চয়ই মনে থাকবে। আচ্ছা, যাওয়ার আগে তোকে কি দিয়ে যাই বলতো? আমার জিনিসগুলো তো তোকেই দেব, আর তাছাড়া কি নিবি? আর কি দেবে? রোজকার ভাড়া দিচ্ছ, অতগুলো জিনিস দিচ্ছ, তোমাকে আর কিছু দিতে হবে না। কেন, তোর কিছুর দরকার নেই? দরকার মনে করলেই দরকার ঠাকুমা, না দরকার মনে করলে নেই। চাওয়ার কি কোনো শেষ আছে? চাইতে শুরু করলে চাওয়া বেড়েই যায়, তখন না পেলে দুঃখ বাড়ে। তাই আমি বেশি কিছু চাই না। বাবা, এত জ্ঞানের কথা তুই শিখলি কোথায় রে? এই তো, এখানে সনাতন বাউল বলে একটা লোক আছে, একতারা বাজিয়ে বাজিয়ে পথে ঘোরে। মনসার ঢিপির ওধারে একটা কুঁড়েতে থাকে। লোকটা বলে তার কিছু নেই বলে সে শান্তিতেই আছে। আমি মাঝে মাঝে তার কাছেই যাই, কিছুটা দেখেও শিখেছি। সকলে শুধু চাই চাই করে, তাই শান্তিতে কেউই নেই। আচ্ছা, আমার কাছে তোর চাহিদার কথা ছেড়েই দে। ভগবানের কাছ থেকে তো তোর কিছু চাওয়ার আছে নাকি সেটাও নেই? একটাই জিনিস চাওয়ার ছিল, সেটাও পেয়ে যাচ্ছি। কি জিনিস রে? এই একটা বাচ্চা, আজকালের মধ্যেই মনে হয় হবে। বউকে তো সকালে হাসপাতালে ভর্তি করে এসেছি, আজ আর অন্য ভাড়া টানবো না, তোমাকে নামিয়ে দিয়ে হাসপাতালে যাব। বাহ, এ যে দারুণ খুশির খবর রে। তা ছেলে না মেয়ে, কি হলে খুশি হবি তুই? যাই হোক, আমি খুশিই হব, আমি সুখী। তার কণ্ঠস্বরে এক প্রকৃত সুখী মানুষের খোঁজ পেলেন বসুধরা। তার মনে হলো এই মানুষগুলোর তেমন কোনো চাওয়া পাওয়া নেই বলেই এরা হয়তো সুখী। কিন্তু তিনি নিজেও তো জীবনে খুব বেশি কিছু চাননি, তাহলে তিনি সুখী হলেন না কেন? তবে কি তার অবচেতনে কোনো চাহিদা ছিল? নিজের ভাবনার উত্তর খোঁজার চেষ্টা করতে লাগলেন বসুধরা। রিক্সা এগিয়ে চলল। 4:30 বাজে। স্কুল ভেঙেছে, ছাত্ররা হৈ হৈ করতে করতে স্কুল থেকে বেরোচ্ছে। ধুলো উঠছে রাস্তায়। রিক্সার গতি একটু কমল। গেটের সামনে ছাত্রদের জটলা। স্কুল গেটের সামনে জটলা করে থাকা রিক্সার হর্নের প্যাঁক প্যাঁক শব্দে চিন্তাজাল ছিন্ন হলো বসুধরার। পল্টু বলল, এখানে একটু দাঁড়াবে ঠাকমা? কেন রে? একজন স্যার আমাকে একটা বই দেবেন বলেছিলেন, দেখি পাওয়া যায় কি না। আমার ওই পাশের ঝুপড়িতে একটা মেয়ে থাকে, তার জন্য আমি ওই স্যারের কাছ থেকে মাঝে মধ্যে বই নিয়ে যাই। স্যাররা বিনে পয়সায় বই পান তো, তাই আমাকে দেন। ও, তবে যে তুই সেদিন স্যারদের নামে নিন্দে করছিলি, ভালো স্যারও তো আছেন তাহলে। ঠিক আছে, যা তুই। রিক্সাটা স্কুল গেটের উল্টো দিকের রাস্তায় একপাশে থামিয়ে রিক্সা থেকে নামতে নামতে পল্টু বলল, হ্যাঁ, ভালো স্যারও আছেন। তারা গরিবদের বই খাতা দেন, ছাত্রদের পড়ান, পয়সা নেন না। অমন কয়েকটা মানুষের জন্যই তো স্কুলটা টিকে আছে। পল্টু রাস্তা পেরিয়ে স্কুলের গেটের ভিতরে অদৃশ্য হয়ে গেল। রিকশায় বসে গেটের ভিতরে তাকালেন বসুধরা। বড় স্কুল বাড়ি দেখা যাচ্ছে। তার পরিচিত বলতে গেটের পাশে দাঁড়িয়ে থাকা সেই বুড়ো বটগাছটাই আছে। আরও বুড়িয়ে গিয়েছে সে। তার মনে পড়ল ছোটবেলায় একবার সরস্বতী পুজোর দিন হরিপদ কাকার সঙ্গে এই স্কুলে ঠাকুর দেখতে এসেছিলেন। কত যুগ আগের কথা সেসব। স্কুলের সামনের ভিড়টা আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে। মিনিট 5 পর পল্টুকে বেরিয়ে আসতে দেখলেন বসুধরা, আর সঙ্গে ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক, সম্ভবত কোনো মাস্টারমশাই। তার সঙ্গে সাইকেল। মাথা ঝুঁকিয়ে পল্টুর সঙ্গে কথা বলতে বলতে আসছেন তিনি। পল্টুর হাতে একটা বই। গেটের সামনে এসে কথা শেষ করে সাইকেলে চাপার সময় মুখটা উপরে তুললেন তিনি, আর বটের ঝুড়ির ফাঁক গলে সূর্যের রশ্মি এসে পড়ল তার মুখে। রিকশায় বসা বসুধরার সঙ্গে যেন চোখাচোখিও হলো মুহূর্তের জন্য।
সঙ্গে সঙ্গে চমকে উঠলেন বসুধরা। এ তিনি কাকে দেখলেন? ভালো করে দেখার আগে সেই মাস্টারমশাই সাইকেল নিয়ে রাস্তার ভিড়ে মিশে গেলেন। বসুধরা আপ্রাণ চেষ্টা করলেন তাকে দেখার। ও ঠাকুমা, ওদিকে কি দেখছো? এই বইটা একটু ধরো। রাস্তা পেরিয়ে রিকশার কাছে এসে পল্টু যখন বসুধরাকে ডাকল, তখনও তিনি খোঁজার চেষ্টা করছেন কয়েক মুহূর্ত আগে দেখা মানুষটাকে। পল্টুর ডাকে তার হুঁশ ফিরল। তিনি একটু ইতস্তত করে জানতে চাইলেন, তুই এই যার সঙ্গে কথা বলছিলি, উনি কে রে? ওই যে ধুতি পাঞ্জাবি পরা লোকটা? ও উনি তো শরদিন্দু স্যার। উনি তো বই দিলেন আমাকে। এ নাও, বইটা ধরো। বসুধরা হাত বাড়ালেন। পল্টু বইটা হাতে দিতে গিয়ে বলল, ও ঠাকুমা, তোমার যে হাত কাঁপছে, শরীর খারাপ করছে নাকি? কই না তো, বলে নিজেকে সামলে নিল বসুধরা। তাড়াতাড়ি বইটা তার হাত থেকে নিলেন। পল্টু আবার তার সিটে বসে প্যাডেলে চাপ দিল। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে আরও কিছুক্ষণ সময় লাগলো বসুধরার। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তা তোদের এই শরদিন্দু স্যার কেমন রে? খুব ভালো লোক ঠাকমা, ওনাকে সবাই খুব মানে, টেনশানিও করেন না। ও, টিউশন করেন না বলেই ভালো লোক? না, তা নয়, উনি খুব ভালো পড়ান, গরিব ছেলেদের খাতা পেন কিনে দেন, প্রাণে দয়াধম্ম আছে। আমি শুনেছি অনেক বড় বড় লোক ওনার স্টুডেন্ট, আর ব্যবহারও খুব ভালো। আমি বই আনতে স্যারের বাড়ি কয়েকবার গিয়েওছি। ও, তুই ওর বাড়িও গিয়েছিস? তা তুই জানিস কে কে আছেন তার বাড়িতে? কেউ নেই ঠাকমা, উনি তো সংসার করেননি। লোকে বলে ছাত্রদের নিয়েই নাকি উনি জীবন কাটিয়ে দিলেন। হ্যাঁ, সংসার করেননি? ও, তুই আমাকে একবার ওনার বাড়ি নিয়ে যেতে পারবি? হ্যাঁ পারবো, কেন পারবো না। কবে যাবে বলো? বসুধরা চুপ করে রইলেন। কবে যাবেন তিনি? কিভাবে তিনি তার সামনে গিয়ে দাঁড়াবেন? সে যদি সেই প্রশ্নটা করে, কি জবাব দেবেন বসুধরা? তিনি পল্টুর দেওয়া বইটা দু হাতে বুকের কাছে চেপে ধরলেন। সরুর ছোঁয়া লেগে আছে এই বইটায়। সারা শরীরে শিহরণ অনুভব করলেন বসুধরা। অনেকদিন পর সর যেন আবার তাকে স্পর্শ করল। তবুও তার বিশ্বাস হলো না। তাকেই দেখেছেন তো, নাকি গোটা ব্যাপারটাই তার কল্পনা? বসুধরা আরও নিশ্চিত হওয়ার জন্যই পল্টুকে প্রশ্ন করলেন, এই শরদিন্দু স্যারের বাড়িটা কোথায় রে? ওই তো স্টেশনের ওধারে, বাদামতলায়। বাদামতলা? পাড়ার নামটা মনে পড়ে গেল বসুধরার। তিনি ঠিকই দেখেছেন। আর কিছু না বলে বইটা কোলের কাছে রেখে তার পাতাগুলো উল্টোতে থাকলেন। বইটার প্রতিটা পাতা যেন কোনো মানুষের হাত। তারা বারবার ছুঁয়ে যেতে লাগলো বসুধরার আঙুল। এক অনির্বচনীয় মাদকতা অনুভব করলেন তিনি। পরিবারের সামনে রিকশা থেকে নেমে বসুধরা বললেন, শোন, এই বইটা আমি এখন আমার কাছেই রাখছি। ও মা, ওটা তো স্কুলের বই, তুমি নিয়ে কি করবে? পড়াশোনা করবে নাকি? যাই হোক, বই তো, আমি তো একা থাকি, একটু নেড়ে চেড়ে দেখবো, না হয় সময় কাটবে। তুই পরে নিয়ে যাস, বা আমি এর বদলে তোকে একটা অন্য বই কিনে দেবক্ষণ। ঠিক আছে, তুমিই রাখো তাহলে বইটা। আর কাল যদি আমি না আসতে পারি, চিন্তা করো না কিন্তু। যদি তোমার কোথাও যেতে হয়, অন্য রিক্সা ধরে তুমি বলবে স্টেশনের পল্টু আমার ড্রাইভার। আমার কথা বললে ঠিক ভাড়া নেবে, বুঝেছ? ঠিক আছে, এবার তুই যা। পল্টু চলে গেল। পরিবারের ভিতরে প্রবেশ করলেন বসুধরা। উপরে উঠে তিনি আর ঘরে ঢুকলেন না, সোজা ছাদে উঠে গেলেন। বিকেলের আলোয় একলা দাঁড়িয়ে আছে পরি। আর মাত্র 2 দিন।
তারপর দুজনকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বসুধরা বেদির ওপর উঠে দাঁড়ালেন, পরম মমতায় পরীর গায়ে হাত রাখলেন। শেষ বিকেলের আলোয় ছুঁয়ে যাচ্ছে দুই নারীকে। সত্যি দুই নারী, নাকি দুজনে মিলেমিশে এক বিষণ্ণ সত্তায় পরিণত হয়েছেন। বসুধরার হাত এসে থামল পরীর হাতে। আংটির ধাতব স্পর্শ অনুভব করলেন তিনি। আজ সকালেও তিনি এসেছিলেন এখানে। জল দিয়ে পরিষ্কার করেছেন পরীর হাত দুটো, মুছিয়ে দিয়েছেন জমাট হয়ে যাওয়া ধুলোর স্তর। সেই কারণেই হয়তো সাবধানে একটু চেষ্টা করতেই ধীরে ধীরে তার আঙুল থেকে খুলে এলো সেই আংটিটা। পরিবারের পরী বহু যুগ ধরে নিজের কাছে গচ্ছিত রাখা জিনিসটা আবার ফিরিয়ে দিল বসুধরাকে। তিনি বই আর আংটিটা নিয়ে পরীর পায়ের কাছে বসলেন। কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন আংটিটা। তাতে বসানো বিন্দুর মতো লাল পাথরটা মৃদু ঝিলিক দিচ্ছে। বসুধরা কোনো দিন আংটি পরতেন না। সরই প্রথম তার ডান হাতের অনামিকায় আংটিটা পরিয়ে দিয়েছিল। এই আংটি খুলে রাখার পর আর একটা আংটি অবশ্য তিনি পরেছিলেন, তার এঙ্গেজমেন্ট রিং। স্বামী প্রদীপ্ত আংটিটা পরাতে চেয়েছিলেন ওই অনামিকায়। বসুধরা বলেছিলেন, না, এই আঙুলে না, পাশের আঙুলে। কারণ জানতে চাওয়ায় বসুধরা জবাব দিয়েছিলেন, এই আঙুলে ব্যথা আছে। নতুন আংটিটা শেষ পর্যন্ত মধ্যমায় ধারণ করেছিলেন। স্বামীর মৃত্যুর পর সেটাও খুলে ফেলেছিলেন। পাথরের আংটিটা আঙুলে পরবেন কিনা ভাবলেন বসুধরা। তারপর মনে হলো, এতদিন পর এই আংটি পরে কী লাভ, বরং এই আংটি যার তাকেই কি ফিরিয়ে দেওয়া যায় না? বই আর আংটিটা মহামূল্য সম্পদের মতো আগলে ধরে বসে রইলেন তিনি। দিনের শেষ আলোকবিন্দু মুছে গেল একসময়। অন্ধকারে ডুবে গেল বিশ্ব চরাচর। আর সেই অন্ধকারে একলা বসে অতীতে ডুব দিলেন বসুধরা। তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো অতীতের সেই পরিবারই, মনসার ঢিপির জঙ্গল, আর একটা মুখ। বসুধরা যখন নিচে নামার জন্য উঠে দাঁড়ালেন, তখন চাঁদের আলো ফুটতে শুরু করেছে। নিচে নেমে নিজের ঘরের দরজা যখন খুলতে যাচ্ছিলেন, এমন সময় নিচ থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর তার কানে এলো। কেউ যেন কিছু বলছে। সেই ছেলেটা আর মেয়েটা কি আবার এসেছে? তার আর ঘরে ঢোকা হলো না। কৌতূহলবশত তিনি বারান্দা ধরে এগিয়ে সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে সাবধানে উঁকি দিলেন নিচে। না, কোনো যুবক যুবতী নয়। সিঁড়ির শেষ ধাপে শুয়ে আছে একটা বাচ্চা ছেলে, আর মাঝে মাঝে সুর করে কি যেন বলছে। ব্যাপারটা বুঝতে না পেরে সিঁড়ি বেয়ে তার কাছে নেমে এলেন বসুধরা। ছেলেটা কিন্তু উঠল না। তিনি তার গায়ে হাত দিলেন, সঙ্গে সঙ্গে যেন ছ্যাঁকা লাগলো তার হাতে। ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। আর বসুধরা শুনলেন ছেলেটা বলছে, মিলছে না, মিলছে না, কিছুতেই মিলছে না। কাল বিকেল থেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছেন শরদিন্দু। বিকেলে স্কুল থেকে বেরোবার সময় কি দেখলেন তিনি? সকালবেলায় ছবিটা দেখার ফলে কি ওরকম একটা মুখ ধরা দিল তার চোখে? যা বহুদিন যাবৎ লুকিয়েছিল শরদিন্দুর অবচেতন মনে, ব্যাপারটা কি নিছক দৃষ্টিবিভ্রম, নাকি পড়ন্ত বেলায় সত্যিই তার দেখা পেলেন? তিনি এতটাই বিস্মিত হয়েছিলেন যে কি করবেন ভাবতে ভাবতেই সাইকেল নিয়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলেন। যখন ফিরে এলেন তখন রিকশাটা চলে গিয়েছে। আজ স্কুলে আসার পথেও ব্যাপারটা নিয়ে তিনি ভাবছিলেন। স্কুলে ঢোকার সময় তার মনে পড়ল আজ আবার শেষ পিরিয়ডে 5B'র ক্লাসটা আছে। ছেলেটা যদি আজ তাকে খাতায় বৃত্ত এঁকে দিতে বলে, কি করবেন তিনি? সে যদি নাও বলে, তাকে শিখিয়ে দেওয়াই তো শরদিন্দুর কর্তব্য। সেই চিন্তাটাই তার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। হেডমাস্টারের ঘর থেকে অ্যাটেন্ডেন্স খাতাটা নিতে গিয়ে শরদিন্দু দেখলেন সেখানে ম্যানেজিং কমিটির টিচার্স রিপ্রেজেন্টেটিভ সুনীল বসে আছেন।
টেবিলের ওপর ঝুঁকে চাপা স্বরে কী যেন আলোচনা করছিল তারা। শরদিন্দু খাতাটা নিয়ে সই করার সময় হেডমাস্টার তাকে বললেন, শরদিন্দুবাবু, আপনি কি কিছু শুনেছেন? কোন ব্যাপারে? হেডমাস্টার তার কথা সরাসরি উত্তর না দিয়ে বললেন, ক্লাসের ফাঁকে একবার আমার ঘরে আসবেন, কিছু কথা আছে। শরদিন্দু মনে কৌতূহল নিয়ে বললেন, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল তার কাছে। স্টাফ রুমে ঢুকতেই তিনি দেখলেন ভূগোলের বিকাশকে ঘিরে সকলে দাঁড়িয়ে আছে। বিকাশবাবু উত্তেজিতভাবে বলছেন, মেরেছি তো কি হয়েছে? ফালতু তিল থেকে তাল করা হচ্ছে। এই স্কুলে কেউ যেন কোনোদিন কাউকে মারেনি। 4 মাস আগেই তো নিখিলেশ 8-এর একটা ছেলের চোখে ঘুষি মেরে কালশিটে ফেলে দিয়েছিল। কই, তখন তো থানা পুলিশ হয়নি। তার আগে কাঞ্চনদাও একবার একটা ছেলের দাঁত ফেলে দিয়েছিলেন, সেবারও তো কিছু হয়নি। শোনো, এইসব আমার বিরুদ্ধে গভীর চক্রান্ত। এই স্কুলেরই কেউ বা কারা এর পিছনে আছে। এইসব আমার ওই টিউশন খাওয়ার জন্য করা হচ্ছে। ভূগোলেরই প্রশান্তবাবু বললেন, ব্যাপারটা কি হয়েছিল বলো তো? বিকাশবাবু আবার উত্তেজিত স্বরে বলতে শুরু করলেন, পরশুদিন টিফিনে বাইরে গিয়েছিলাম একটা কাজে। যখন স্কুলে ফিরলাম তখন শেষ পিরিয়ড শুরু হয়েছে। করিডোরে হেডমাস্টারের সঙ্গে দেখা। তিনি আমাকে বললেন 5B'র ক্লাসে টিচার নেই, ছেলেরা চেঁচামেচি করছে, পাশের ঘরে সুজয়বাবু ক্লাস নিতে পারছেন না, আপনি ক্লাসটা নিয়ে আসুন। আবার বললেন আপনি আবার একাডেমিক কাউন্সিল মেম্বার, না নিলে স্টাফ রুমে কথা হবে। তাই আমি ক্লাসে গেলাম। আমি তো ভূগোলের টিচার, কি অঙ্ক করাবো? বললাম জ্যামিতি করাবো। ক্লাসেই শুনলাম আগের দিনই ওই শরদিন্দুদা বৃত্ত আঁকিয়েছেন। তো আমিও বৃত্ত সম্বন্ধে তাদের বলবো বলে প্রথমেই ছেলেদের বৃত্ত আঁকতে বললাম। তা হঠাৎ দেখি এই লাস্ট বেঞ্চে একটা ছেলে হাঁ করে বসে আছে, ভ্যাগাবন টাইপের দেখতে, এই লাস্ট বেঞ্চার্সরা যেমন হয় আর কি। তাকে বললাম, তুই আঁকছিস না কেন, কম্পাস নেই? তা ছেলেটা বলল, না নেই। আমি পাশের একজনের কাছ থেকে কম্পাস দিলাম তাকে। সে একটা খাতা খুললো, তার মধ্যে সব অর্ধবৃত্ত, বৃত্তচাপ আঁকা। সেও ওরকম একটা অর্ধবৃত্ত আঁকলো। আমি বললাম, কী রে, মেলাচ্ছিস না কেন? সে বলল, আমাকে তো শরদিন্দু স্যার এরকমই এঁকে দিয়েছেন, বৃত্ত তো মেলে না। তারপর বলল, আমার বাবাও বলে মিলবে না। ভাবুন ছেলেটার কি ফাজলামি। আমি বললাম, মিলবে না মানে? ছেলেটা ফস করে বলল, আমি পাগল, কি স্পর্ধা। তারপর আমাকে আরও আজে বাজে গালাগালি করছিল। তাই আমি তার জবাবে গালে একটা চড় দিয়েছি মাত্র, তাও খুবই আস্তে। তারপর ছেলেটা দিব্যি ক্লাস করলো। কাল রাতে হেড স্যার আমাকে ফোন করে বললেন ছেলেটাকে নাকি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই তো আজ খানিকক্ষণ আগে উনি জানালেন থানা থেকে নাকি ফোন করা হয়েছিল, ছেলেটার গার্জিয়ান নাকি কমপ্লেন করেছে আমার নামে। ছেলেটা নাকি আবার নার্সিংহোম থেকে পালিয়েওছে, তাকে নাকি পাওয়া যাচ্ছে না। একজন শিক্ষক বললেন, ছেলেটা কি পাগল? হয় মাথায় পাগলামি বুদ্ধি চেপেছে, নয় বোম্বে যাবে হিরো হতে। বিকাশ বললেন, আমার তো তাই মনে হয় বাবা। আমার ব্যাচে একটা ছেলে পড়ে ওদের ক্লাসে, আগে তো একই পাড়ায় থাকতো তারা। সে বলল ছেলেটার বাবা নাকি সত্যিই পাগল, তাই তাদের পাড়া থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। শরদিন্দু তাদের কিছুটা তফাতে দাঁড়িয়ে সবই শুনছিলেন। অভ্রও যে তার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল ছিল না। হেডমাস্টারের ঘর থেকেই স্টাফ রুমের চেঁচামেচির শব্দ পেয়ে ঘরে ঢুকলেন সুনীলবাবু। সঙ্গে সঙ্গে তাকে বিকাশবাবু সহ আরও কয়েকজন ঘিরে ধরল। বিকাশবাবু বললেন, এইসব কি হচ্ছে সুনীলদা? সুনীল বললেন, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। হেডমাস্টারের সঙ্গে এই নিয়েই তো আলোচনা হচ্ছে, সেক্রেটারিও এসেছেন, কথা হচ্ছে। আরে আমি একটা জিনিস বুঝতেই পারছি না, এত আলোচনার কি আছে? সামান্য একটা ঘটনা। না, আমাদের একটু সাবধানে এগোতে হবে। আজকাল মিডিয়া কিন্তু খুব অ্যাক্টিভ, কখন আবার তারা এসে হাজির হয়ে যাবে। পাশ থেকে একজন শিক্ষক মন্তব্য করল, এই মিডিয়াই তো ছাত্র গার্ডিয়ানদের মাথা খাচ্ছে। কোনো কাজ নেই, 2 দিন পর পর কোন স্কুলে কোন ছাত্রকে কে মারল তাই দেখিয়ে বেড়ায়। এক্সপোজার পাওয়ার লোভে সামান্য কিছু হলেই কিছু ছাত্র তাদের বাপ মা
তিলকে তাল করছে। দেখো আবার ছেলেটার মা বাবাই তাকে কোথাও সরিয়ে দিয়েছে কিনা। সুনীল বলার চেষ্টা করলেন, না না, এই কেসটা সাধারণ ব্যাপার নয়। পুলিশ কেস যখন হয়েছে তখন মানতে হবে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। বিকাশবাবু এই সময় ঝাঁঝিয়ে উঠলেন। একটা কথা আপনাকে স্পষ্ট বলে দিই সুনীলদা, ওইসব কমপ্লিকেটেড কেস ফেস বুঝি না। আমি 15 বছর ধরে অ্যাসোসিয়েশনের সদস্য, প্রতি বছর চাঁদা দিই। লাস্ট ইলেকশনে পার্টি ফান্ডে 1000 টাকা চাঁদা দিয়েছি। আমি যদি বিপদে পড়ি কাউকে কিন্তু ছাড়ব না। 2 মাস পর ম্যানেজিং কমিটি ইলেকশন, দেখব কে কিভাবে জেতে। এতে চেঁচামেচি আরও বাড়ল। কেউ বললেন, এই সপ্তাহে অ্যাসোসিয়েশন আর অ্যাডমিনিস্ট্রেশনের দেখা উচিত, না হলে স্কুলটা তো গোল্লায় যাবে। আমাদের আর কি, ক্লাসে ঢুকে চুপচাপ বসে থাকবো, মাসের শেষে মাইনে নিয়ে বাড়ি যাব। কেউ আবার দাবি করলেন, আজ বিকাশের প্রতি অন্যায় হচ্ছে, কাল আমাদের উপর হতে কতক্ষণ। আসলে শিক্ষকদের বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু হয়েছে। আসলে আমাদের মাইনেপত্র বেড়েছে বলেই সকলেই আমাদের প্রতি জেলাস। শেষ কথাটার প্রতিবাদে অবশ্য ইতিহাসের সিনিয়র টিচার ভানুবাবু বলতে গেলেন, আমার মনে হয় কথাটা ঠিক নয়। মানুষ আর 5 জন চাকুরিজীবীর চেয়ে আমাদের কাছ থেকে বাড়তি কিছু এক্সপেক্ট করে, রেসপেক্টও করে। ফলে আমাদের সামান্য ভুল ত্রুটিও বড় হয়ে ধরা দেয় তাদের চোখে। আমাদের কিন্তু আরও সচেতন হয়ে চলা উচিত। লোকে আমাদের মানুষ গড়ার কারিগর বলে। যার কথার জবাবে ভানুবাবু কথাগুলো বললেন, তিনি আরও চেঁচিয়ে উঠলেন, আরে রাখুন মশাই আপনার এক্সপেক্ট রেসপেক্ট। আপনাদের মতো কিছু মানুষের জন্যই আমাদের এই অবস্থা। কলিগকে সেভ করার বদলে বস্তা পচা জ্ঞান দিচ্ছেন। হট্টগোল যখন চরমে পৌঁছেছে, ঠিক তখনই ক্লাসে যাওয়ার জন্য ঘণ্টা পড়ল। হেডমাস্টার দরজার সামনে এসে দাঁড়িয়ে বললেন, আপনারা এখনই উত্তেজিত হবেন না, ব্যাপারটা আমরা গুরুত্ব দিয়েই দেখছি। আপনারা এখন দয়া করে যে যার ক্লাসে যান। তার কথা শুনে একজন বললেন, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু ব্যাপারটার সমাধান না হলে আমরা ক্লাস বয়কটের ডাক দেব। জটলাটা এবার ভেঙে গেল। যাদের ক্লাস আছে তারা প্রস্তুত হলেন ক্লাসে যাওয়ার জন্য। স্যার, আমি ক্লাসে যাচ্ছি। গলা পেয়ে শরদিন্দু দেখলেন তার পাশে অভ্র দাঁড়িয়ে আছে। তিনি বললেন, ও তুমি এসেছো, ঠিক আছে, যাও ক্লাসে যাও, আমিও যাচ্ছি। অভ্র বেরিয়ে যাওয়ার পর তিনিও ক্লাসের দিকে এগোলেন। একটা অপরাধবোধ কাজ করছে শরদিন্দুর মধ্যে। বাচ্চাটা তো ঠিকই বলেছিল, তিনিই তো অর্ধবৃত্ত এঁকেছিলেন তার খাতায়। তবে কথাটা স্টাফ রুমে বললে কেউ কি বিশ্বাস করত? শরদিন্দু বৃত্ত আঁকতে পারছেন না, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তার জন্যই কি মার খেল ছেলেটা? বিকাশকে সে হঠাৎ গালাগালি বা দিল কেন? নানা চিন্তাভাবনার জট পাকতে থাকলেও তার মনে। তবে একটা প্রশ্ন বারংবার খোঁচা দিতে লাগলো তাকে, তিনি অপরাধী নন তো? তার জন্যই পুরো ব্যাপারটা ঘটেনি তো? পরপর বেশ কয়েকটা ক্লাস চলাকালীন শরদিন্দু পরিষ্কার বুঝতে পারলেন তার মন বিক্ষিপ্ত হয়ে আছে। চেষ্টা করেও তিনি মন বসাতে পারছেন না। বারবার শুধু মনে হচ্ছে তিনি কি ঘটনাটার জন্য দায়ী। ক্লাসের ফাঁকে একবার এসে তিনি ঘুরে গেলেন হেডমাস্টারের ঘরে, কিন্তু তাকে পেলেন না। টিফিনের ঘণ্টা পড়ল। শরদিন্দু তখন স্টাফ রুমে ফিরছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন তার পাশ দিয়ে জয় যাচ্ছে। ছেলেটা 5B-তেই পড়ে। তার পাড়াতেই ছেলেটার বাড়ি। ওর বাবাও ছাত্র ছিলেন শরদিন্দুর। ছেলেটা তাকে পাড়ায় দাদু বলে ডাকে। বেশ শান্ত ছেলে, ধীর স্থির প্রকৃতির। পাড়ার সম্পর্কের সুবাদে তার সঙ্গে জয়ের বেশ সখ্য আছে। শরদিন্দু তাকে দেখতে পেয়ে বললেন, এই শোন তো বাবা, একটা কথা আছে। একটু তফাতে গিয়ে মাঠের একপাশে দাঁড়িয়ে শরদিন্দু জানতে চাইলেন, পরশু তোদের ক্লাসে বিকাশ স্যারের সঙ্গে ওই ছেলেটার কি হয়েছিল, আমাকে খুলে বলতো। তা স্যার ওকে মারলেন কেন? সত্যি কথা বলবি, আমি কাউকে বলবো না। ছেলেটা প্রথমে শরদিন্দুর প্রশ্ন শুনে একটু ঘাবড়ে গিয়েছিল। তারপর তার আশ্বাসে ভরসা পেয়ে বলতে শুরু করল, স্যারের লেখা ভূগোলের একটা বই বুক লিস্টে আছে রেফারেন্স হিসেবে।
স্যার প্রথমে ক্লাসে ঢুকে বললেন, আমার বইটার যারা কিনেছিস তারা হাত তোল। তা আমরা সকলেই হাত তুললাম, কিংশুক খালি তুলল না। স্যার ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুই কিনিসনি কেন? কিংশুক কোনো জবাবও দিল না। স্যার এরপর ওর খাতার দিকে তাকিয়ে বললেন, এইসব কী এঁকেছিস? ও বলল, বৃত্ত। স্যার বললেন, বৃত্ত না হাতি? কে শিখিয়েছে বৃত্ত? তোর বৃত্ত অর্ধেক কেন, মিলল না কেন? ও জবাব দিল, শরদিন্দু স্যার শিখিয়েছেন, এটা মিলবে না। আমার বাবাও বলেন মিলবে না। তখন স্যার বললেন যে, তোর বাবা নিশ্চয়ই পাগল। আর সেটা শুনে আমরা সবাই হেসে উঠলাম। স্যার তারপর বললেন, বইটা কিনে এনে কাল আমাকে দেখাবি, নইলে বাপ ছেলের পাগলামি ঘুচিয়ে দেব। তারপর একজনের কাছ থেকে কম্পাস নিয়ে তার হাতে দিয়ে সকলকে বৃত্ত আঁকতে বললেন স্যার। আমরা পারলাম, কিন্তু কিংশুক পারল না। তখন স্যার বললেন, তুই পারবি কি করে? তুই তো পড়াশোনা করতে আসিস না স্কুলে, ফাজলামি করতে আসিস। দেখ, সকলেই আমার বই কিনেছে, কাল বইটা কিনবি, না হলে স্কুলে ঢুকতে দেব না। কিংশুক তখন বলল যে, আমি বই কিনব না, আমাদের পয়সা নেই। আপনি আমার বাবাকে পাগল বললেন কেন? ওর কথা শুনে স্যার রেগে গেল খুব। কিংশুকের চুলের মুঠি ধরে টেবিলের কাছে এনে মারতে মারতে বললেন, বল, কিনবি না কিনবি না? ও সমানে বলতে লাগলো, না কিনব না। স্যার আরও রেগে গিয়ে ওকে মারতে থাকলেন। তারপর কিংশুকের কান দিয়ে রক্ত বেরিয়ে এলো, আর তখনই ঘন্টা বেজে গেল। আর স্যার আমাদের বললেন ক্লাস থেকে বেরিয়ে যেতে। আমরাও বেরিয়ে গেলাম। ঘটনাটার বর্ণনা দেবার পর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠল জয়ের মুখে। শরদিন্দু প্রশ্ন করলেন, কিংশুক স্যারকে পাগল বলেছিল কি? কই না তো, বলেনি তো। ঠিক তো? ঠিক বলছিস তো? হ্যাঁ, একদম ঠিক, ও বলেনি। আমার খুব ভয় করছে। কেন, তুইও কি কিছু করেছিস নাকি? না না, বিকাশ স্যার যদি আমাকেও মারেন সেই ভয়ে আমিও তো হাত তুলেছিলাম। বইটা আমারও কেনা হয়নি। অচিন্ত আর ওই পার্থপ্রতিমরাও কেনেনি। স্যার যদি আমাদের স্কুলে ঢুকতে না দেন, যদি মারেন। ঠিক আছে, তুই ভয় পাস না, আমি বলে দেব, কেউ তোকে মারবে না। এনে 5 টাকার কয়েন নে, টাকাটা দিয়ে টিফিনে কিছু কিনে খাস। জয় আচ্ছা বলে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো, বলল, স্যার, কিংশুককে কি পুলিশ ধরে নিয়ে গিয়েছে? কেন, ওকে কেন পুলিশে ধরবে? না স্যার, পরশু ঘণ্টা বাজার পর যখন বিকাশ স্যার আমাদের বেরিয়ে যেতে বললেন, তখন আমরা কয়েকজন বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। ঘরের ভিতর স্যার কিংশুককে বলছিলেন, বাড়িতে কেউ যদি জিজ্ঞেস করে তোর কানে কেন রক্ত, বলবি রাস্তায় পড়ে গিয়েছিস। কাউকে যদি বলিস যে আমি তোকে মেরেছি, তাহলে তোকে পুলিশের হাতে দিয়ে দেব। দেখেছিস তো আমি পুলিশের গাড়িতে আসি। আচ্ছা স্যার, কিংশুক স্কুলে আসছে না কেন? ওকে কি পুলিশে ধরেছে? ও কি স্যারের নাম বলে দিয়েছে? বিকাশের পুলিশের গাড়িতে করে স্কুলে আসার ব্যাপারটা ধরতে পারলেন না শরদিন্দু। তারপর খেয়াল হলো, মাস 3 হলো ভবানীবাবুর সঙ্গে ব্যাংক থেকে স্কুলের স্টাফদের বেতন আনতে যায় বিকাশ। অনেক টাকা থাকে, তাই পুলিশের জিপ ওদের দুজনকে স্কুলে নামিয়ে দিয়ে যায়। ছাত্ররা সেটা দেখেছে বা বিকাশ নিজেই সেটা প্রচার করেছেন। তিনি জয়কে বললেন, না, ওকে পুলিশে ধরেনি। ঠিক আছে, তুই এখন যা। শরদিন্দু স্টাফ রুমে ফিরে শুনতে পেলেন ওই ব্যাপারটা নিয়েই কথা বলার জন্য সুনীল আর বিকাশ কোথায় যেন গিয়েছেন। কেউ বলল নার্সিংহোমে, কেউ বলল থানায়, আবার কেউ বলল ছেলেটার বাড়ি গিয়েছেন তারা। কোনটা সঠিক তা বুঝতে পারলেন না শরদিন্দু। ছুটির ঘণ্টা বেজে গিয়েছে, স্টাফ রুম ফাঁকা হতে শুরু করেছে। কারোর বাড়ি ফেরার, কারোর আবার টিউশনিতে যাওয়ার তারা। শরদিন্দু স্টাফ রুমেই বসে রইলেন। ছেলেটাকে যদি তিনি সেদিন বৃত্তটা এঁকে দিতেন, তাহলে হয়তো ওকে মার খেতে হতো না। বুকের মধ্যে কাঁটার মতো খচখচ করতে লাগলো ব্যাপারটা। স্টাফরুম প্রায় ফাঁকা হওয়ার পর হেডমাস্টারের ঘরে গেলেন শরদিন্দু। ঘরে তিনি একাই ছিলেন। শরদিন্দুকে দেখে তিনি বললেন,
বসুন, ভাবছিলাম আপনি কখন আসবেন। তা সব শুনেছেন নিশ্চয়ই? স্টাফ রুমের আলোচনা শুনেছি। থানা থেকে আমার কাছে ফোন এসেছিল, বলল এনকোয়ারি করতে স্কুলে আসতে চায়। কোনো মতে বুঝিয়ে শুনিয়ে ওদের রাজি করিয়েছি যে স্কুলে না আসতে। তবে ওরা বলেছে কাল বিকাশবাবুকে নিয়ে থানায় যেতে, না হলে ওরা স্কুলে আসবে। আলটিমেটলি ছেলেটাকে যদি না পাওয়া যায় আর ওর গার্ডিয়ান যদি কমপ্লেন উইথড্র না করে, তাহলে তো বিকাশবাবুকে পুলিশ অ্যারেস্ট করবে। কি করি বলুন তো? একদিকে পুলিশের চাপ, অন্যদিকে টিচারদের চাপ। যে যার মতো বলছে, যেন হেড অফ দ্য ইনস্টিটিউশন হওয়ার জন্য আর এই ঘটনার জন্য আমিই দায়ী। আমাকেই সব দায়িত্ব নিতে হবে। তা আপনি বিকাশকে কোথায় পাঠিয়েছেন? শরদিন্দু জিজ্ঞাসা করলেন। ওই সুনীল বাবুর সঙ্গে ছেলেটার বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু একটু আগে তারা ফোন করে জানালো অ্যাডমিশন রেজিস্টার দেখে যে ঠিকানায় ওরা খুঁজতে গিয়েছিল সেই ঠিকানায় ছেলেটা আর থাকে না, ওরা অন্য কোথাও চলে গিয়েছে। খানিকক্ষণ হেডমাস্টার আর শরদিন্দু চুপ করে রইলেন। একসময় আক্ষেপের ভঙ্গিতে মাথা নেড়ে হেডমাস্টার বললেন, কেন যে এরা এইসব কাণ্ড ঘটায়? আমাদের মাস্টার মশাইরাও মারতেন, কিন্তু এখনকার মতো এই অমানসিক ব্যাপার বা থানা পুলিশের ব্যাপার তো ছিল না। এখন যেন শিক্ষক বনাম ছাত্র অভিভাবকের দ্বৈরথ বেঁধেছে। শরদিন্দু একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, আমার মনে হয় শিক্ষক ছাত্রদের মধ্যে আগে যে মানসিক ওয়েভলেংথ ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। হয়তো এর জন্য সমাজ ব্যবস্থা দায়ী, আর হয়তো আমরাও। হেডমাস্টার মশাই বললেন, বিকাশ যা ঘটিয়েছে তা আমি ব্যক্তিগতভাবে কিছুতেই সমর্থন করি না। আমি জানি আপনিও করেন না, কিন্তু প্রধান শিক্ষক হিসেবে স্কুলটা যাতে ঠিকভাবে চলে সেটাও তো দেখতে হয় আমাকে। অনেক ছেলের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই স্কুলের সঙ্গে। শরদিন্দু কিছু না বলে মাথা নাড়লেন। গলাটা পরিষ্কার করে হেডমাস্টার প্রশ্ন করলেন, আচ্ছা, এই ডক্টর চক্রবর্তী যিনি নতুন নার্সিংহোম খুলেছেন, তিনি তো শুনেছি আপনার ছাত্র ছিলেন, এই স্কুলেরই ছাত্র। আপনার সঙ্গে ওর যোগাযোগ আছে? কেন? উনি তো প্রথমকাল টেলিফোনে ব্যাপারটা আমাকে জানান। ওর নার্সিংহোমেই ছেলেটা ভর্তি হয়েছিল এবং ওখান থেকেই সে নিখোঁজ হয়। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনি যদি নার্সিংহোমে গিয়ে ওর সঙ্গে একটু কথা বলেন, একটু ওই ছাত্রর বাড়ির লোকেদের সঙ্গে যদি কথা বলেন, তাদের একটু কনভিন্স করেন। আপনাকে তো এই শহরে সকলেই শ্রদ্ধা করে, অন্যদের চেয়ে একটু আলাদা চোখে দেখে। হয়তো আপনাকে রিকোয়েস্ট করা আমার উচিত নয়, কিন্তু বিশ্বাস করুন, আমি বিকাশের কথা ভেবে আপনাকে বলছি না, আমি এই স্কুলটার কথা ভেবেই আপনাকে বলছি। হেডমাস্টারের শেষের কথাগুলো অসহায়তার সুর স্পষ্ট বুঝতে পারলেন শরদিন্দু। তিনি বললেন, ঠিক আছে, আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। তিনি এমনিতেও খোঁজখবর নিতেন, কারণ সেই কাঁটাটা তার বুকের মধ্যে বিঁধে রয়েছে। তার জন্যই ছেলেটার এই অবস্থা হলো না তো। শরদিন্দু যখন বাড়ি যাওয়ার জন্য সাইকেল বের করছেন, ঠিক তখনই অভ্র এসে দাঁড়ালো তার সামনে। একটু অবাক হয়ে তিনি বললেন, তুমি এখনো বাড়ি যাওনি? না স্যার, গতকাল যাওয়ার সময় তো আপনার সঙ্গে দেখা করতে পারিনি, তাই ভাবলাম আজ আপনার সঙ্গে দেখা করে যাই। শরদিন্দু সাইকেল নিয়ে এগোলেন গেটের দিকে। পাশে অভ্র। গেটের মুখে পৌঁছে সে জিজ্ঞেস করল, স্যার কি এখন বাড়ি যাবেন? অন্যদিন তো এই সময় বাড়ি ফিরি, তবে তারপর আবার এই পাশেই হাঁটতে আসি।
আজ ভাবছি বাড়ি ফেরার আগে একটু অন্য দিকে যাব। তা স্কুলের ঘটনাটা শুনেছ তো? ওই ব্যাপারেই একটু খোঁজ খবর নিতে যাব। প্রথমে যাব এই প্রশান্ত নার্সিংহোমে, দেখি ছেলেটার ঠিকানা যদি পাওয়া যায়। অভ্র কথাটা শুনে বলে ফেলল, স্যার ওই নার্সিংহোমে আমার এক পরিচিত আছে, রিসেপশনিস্ট, ওর নাম নীলা। আপনার যদি প্রয়োজন হয় তাহলে ও আপনাকে সাহায্য করতে পারে। ও হ্যাঁ, মেয়েটিকে আমি দেখেছি, বেশ হাসি খুশি। তা ও তোমার কীরকম পরিচিত? পাড়ায় থাকে নাকি আত্মীয় বন্ধু? তিনি লক্ষ্য করলেন তার কথা শোনার সঙ্গে সঙ্গেই মুহূর্তের জন্য একটা লজ্জার ভাব ফুটে উঠল অভ্রর মুখে। শরদিন্দু অনুমান করতে পারলেন দুজনের সম্পর্কটা, বুঝতে পারলেন এই প্রশ্ন তার করা উচিত হয়নি। অভ্র জবাব দিল, না মানে এমনি একটু পরিচয় আছে, যদি আপনার সুবিধা হয় তাই বললাম। ঠিক আছে ঠিক আছে, প্রয়োজন তো হতেই পারে, বলে নিশ্চয়ই বলবো। দুজনের কথার ফাঁকেই হঠাৎ উদয় হলেন সুনীল আর বিকাশ। শরদিন্দুর মনে হলো তারা যেন এতক্ষণ পাঁচিলের আড়ালেই দাঁড়িয়েছিলেন। দুজনেরই মুখ গম্ভীর। বিকাশবাবু শরদিন্দুর দিকে তাকিয়ে শুকনো হেসে সুনীলের সঙ্গে স্কুলে ঢুকে গেলেন। বাইরে বেরিয়ে অভ্র সাইকেলে উঠল, শরদিন্দুও উঠলেন। তার নজর গেল স্কুল গেটের উল্টো দিকে রাস্তার ওপাশে বট গাছের দিকে। কাল প্রায় এইরকমই সময়ে পুরনো এক মুখ মুহূর্তের জন্য চোখে পড়েছিল তার। আজ অবশ্য সেখানে কেউ নেই। কাল তবে কি তিনি ঠিক দেখেছিলেন? প্যাডেলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তাটা ফের ঘুরপাক খেতে লাগলো তার চেতনায়। স্কুল থেকে বেরিয়ে সোজা নার্সিংহোমেই চলে এলেন শরদিন্দু। রিসেপশনে সেই মেয়েটি বসে আছে। উল্টো দিকের কয়েকটা বেঞ্চে রোগী বা তার আত্মীয় স্বজনের ভিড়। নার্সিংহোমে ভিজিটিং আওয়ার্স চলছে। উপরে ওঠার সিঁড়ির মুখ আগলে দাঁড়িয়ে আছেন একজন লোক। একজন একজন করে ভিজিটার্সদের সে উপরে যেতে দিচ্ছে। শরদিন্দু মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু কোথায়? উপরেই আছেন, 5:30টার সময় নিচে নামবেন পেশেন্ট দেখার জন্য। শরদিন্দু ঘড়ি দেখলেন, 5টা বাজে। তিনি অনুরোধ করলেন, আমি একটু উপরে যাব, বিশেষ দরকার আছে। হ্যাঁ যান না, আপনাকে স্যার কিছু বলবেন না। তোমার নাম নীলা তো? হ্যাঁ, আপনাকে কে বলল স্যার? না না, স্যার বলেননি। স্কুল থেকে বেরোনোর সময় অভ্র আমাকে বলল। ও তো আমাদের স্কুলে জয়েন করেছে, আমার এক সময় ছাত্র ছিল। তিনি দেখলেন অভ্রর নামটা শোনার সঙ্গে সঙ্গেই উজ্জ্বল এক আভা ছড়িয়ে পড়ল নীলার মুখে। ছাত্রর মুখে নীলার নাম শুনে তার মনে যে আবছা ধারণা হয়েছিল, মেয়েটির মুখের ভাব দেখে সেই ধারণাই প্রতিষ্ঠিত হল। হ্যাঁ স্যার, আমি ওকে চিনি। এরপর শরদিন্দু এগোলেন লিফটের দিকে। দরজায় টোকা দিতেই প্রশান্ত দরজা খুলল। শরদিন্দুর মনে হলো তাকে দেখে সে একটু যেন বিস্মিত হলো। পর মুহূর্তেই অবশ্য সেই বিস্মিত ভাবটা কাটিয়ে উঠে বলল, আরে স্যার আপনি আসুন, ভিতরে আসুন। প্রশান্ত টেবিলের উল্টো দিকে একটা চেয়ারে বসলেন শরদিন্দু। সে বলল, আসলে স্যার আমি আজ আর কাল খুব ব্যস্ত ছিলাম, এই সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে ওঠা হয়নি। আপনি তো মনে হয় স্কুল থেকে আসছেন, কি খাবেন বলুন? না না, আমি এখন কিছু খাবো না, বাড়িতে ফিরে একেবারে ভাত খাবো। তার আপত্তি সত্ত্বেও প্রশান্ত একবার বাড়ির ভিতরে গেল, সম্ভবত খাবারের বন্দোবস্ত করতে। সে ফিরে এসে বসার পর শরদিন্দু দ্বিধাগ্রস্ত স্বরে বললেন, আমি ডাক্তারের ব্যাপারে খোঁজ করতে আসিনি, সেই খবর তো তুমি জানিয়ে দেবে বলেছ, কিন্তু আমি এসেছি একটা অন্য ব্যাপারে। কি ব্যাপারে স্যার? আমি এসেছি আমাদের স্কুলের যে ছাত্র তোমার এখানে ভর্তি হয়েছিল তার ব্যাপারেই একটা খোঁজ নিতে। আমি কিন্তু কারোর পক্ষ থেকে আসিনি, এসেছি শুধু ব্যাপারটা জানতে। আপনাকে দেখে আমি সেরকমই অনুমান করেছিলাম। কি জানতে চান বলুন স্যার?
ছেলেটা পরশু একটা ইনজুরি নিয়ে বাড়ি ফেরে। ওর মা রাত 9টা নাগাদ ওকে আমার এখানে নিয়ে আসেন। গতকাল সকাল থেকেই ছেলেটা নিখোঁজ। বিকেল পর্যন্ত খুঁজেও তাকে পাওয়া গেল না। আর তখনই আমি পুলিশকে ডাকি। পুলিশের কাছে ওর মা স্টেটমেন্ট দেন, কমপ্লেন করেন। এখনও পর্যন্ত বাচ্চাটার খোঁজ মেলেনি। প্রশান্ত বলল। ঘটনাটা বিবৃত করে সে জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, একটা কথা বলুন, স্কুলে কি ঘটেছিল? যা ঘটেছে তা অভিপ্রেত নয়। আমি যতটুকু খোঁজ পেয়েছি, ছেলেটার এই ব্যাপারে কোনো দোষ ছিল না। বরং এই ঘটনায় হয়তো আমার একটা প্রচ্ছন্ন দোষ থাকলেও থাকতে পারে। তবে বিকাশই চূড়ান্ত অন্যায়টা করেছে। আপনার দোষ? কেন বলছেন এরকম স্যার? তোমায় প্রথম দিন বলেছিলাম না, একটা ছেলের খাতায় বৃত্ত আঁকতে পারিনি। এই হলো সেই ছেলেটাই। বিকাশ ওকে ক্লাসে বৃত্ত আঁকতে বলেছিল, ও পারেনি। আমার মতোই ও অর্ধবৃত্ত এঁকেছিল। পারলে হয়তো এতটা হতো না। অবশ্য সেটা ছিল উপলক্ষ মাত্র। সেটার সুযোগ নিয়েই বিকাশ। আচ্ছা, ছেলেটার বাবা কি করেন? কোথায় থাকেন? প্রশান্ত কয়েক মুহূর্তে চুপ করে গেল। তারপরেই বলল, এখানেই থাকেন, শিবতলার ওদিকে। উনি কিছুই করেন না। মানে? মানে স্যার, উনি অসুস্থ, মানসিক রোগী। মানসিক রোগী? সেই জন্যই তার বাবাকে বিকাশ পাগল বলায় ছেলেটা সহ্য করতে পারেনি। এটাই মনে মনে ভাবল শরদিন্দু। এরপর কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইলেন। পাশের ঘর থেকে তিতাসের গলার আওয়াজ মাঝে মাঝে কানে আসছে। কার সঙ্গে যেন কথা বলছে সে। প্রশান্ত হঠাৎ বলে উঠল, স্যার, আপনি কিন্তু ছেলেটার বাবাকে চেনেন। সে আপনার ছাত্র ছিল। আমার ছাত্র ছিল? কে? প্রশান্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল শরদিন্দুর দিকে। তাকে এরকমভাবে কোনো দিন চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে দেখেননি তিনি। শরদিন্দুর অস্বস্তি হল। অনুচ্চারিত বহু কথা যেন লুকিয়ে আছে সেই দৃষ্টিতে। মনের কোণে অজানা ভয় জেগে উঠল তার। প্রশান্ত 2 হাতে মাথা চেপে সামনের নিচু টেবিলের ওপর ঝুঁকে পড়ে বলল, স্যার, ও হলো অনির্বাণ। অনির্বাণ? অনেকদিন পর তার নামটা শুনে চমকে উঠলেন শরদিন্দু। বিস্মিত কণ্ঠে বললেন, অনির্বাণ মানসিক রোগী? ওই রকম একটা ব্রিলিয়ান্ট ছেলে কিভাবে হলো এই অবস্থা? নিস্তব্ধ কয়েকটা মুহূর্ত কেটে গেল। তারপর টেবিলের দিকে চোখ রেখে প্রশান্ত ধীরে ধীরে বলতে শুরু করল, ও ঠিকই ছিল স্যার। একটা ব্যাংকে চাকরিও করত। বছরখানেক হলো ওর মাথার গণ্ডগোল দেখা দিয়েছে। আপনি যেদিন আমার কাছে দেখাতে এসেছিলেন, তার পরদিনই ওর স্ত্রী ওকে আমার কাছে নিয়ে আসেন। আমি কিন্তু ওর মাথার গণ্ডগোলের কারণটা ধরতে পেরেছি স্যার। অনেক দিনের পুরনো একটা চোট। ওর মাথার পিছনে সেই ছোট্ট কাটা চিহ্নটা এখনও আছে স্যার। প্রশান্তর গলা যেন ক্রমশ বুঝে আসতে লাগল। শরদিন্দুর মনে হলো তিনি বধির হয়ে যাচ্ছেন। শুধু নিজের হৃৎস্পন্দনের ক্রমবর্ধমান শব্দ তিনি শুনতে পাচ্ছেন। তার হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসতে চাইছে। প্রশান্ত বলে চলেছে, আসলে ও পরীক্ষার খাতায় ইচ্ছে করেই অঙ্কটা ভুল করেছিল, যাতে আমি পুরস্কারটা পাই। আপনার সামনে ওর বারবার সহজ অঙ্ক ভুল করাটা ইচ্ছাকৃত ছিল। পরদিন ওই টাকায় আমি ফর্ম ফিল আপ করি। আমি আপনাকে সেদিন কিছু বলতে পারিনি। ও বলেছিল, মিলছে না, কিছুতেই মিলবে না। আমি চুপ করেছিলাম সেদিন। এখনও ও শুধু ওই কথাটাই বলে, মিলছে না, কিছুতেই মিলবে না। শরদিন্দু আর শুনতে পারলেন না। নিজের কান দুটো চেপে ধরলেন। দুজনেরই ধাতস্থ হতে বেশ খানিকটা সময় লাগল। প্রশান্ত বলল, আপনি আমাকে ক্ষমা করবেন স্যার। আমি আপনাকে আঘাত করার জন্য কথাগুলো বলিনি। দোষটা তো আমারই ছিল। আমি আপনাকে ব্যাপারটা সেদিন বললে আপনি উত্তেজিত হতেন, হয়তো
আজ আপনাকে বলে আমার পাপস্খলন হলো। শরদিন্দু মনে মনে ভাবলেন, কিন্তু আমার পাপস্খলন কি করে হবে? একসঙ্গে দুটো অপরাধ। আমার কোনো নৈতিক অধিকারই নেই তাদের কোনো অনুরোধ করার। তিনি মুখে বললেন, তুমি তুমি ওদের ঠিকানাটা দিতে পারবে? আমি একবার গিয়ে তাকে দেখে আসব। সে এখানেই আছে স্যার। অনির্বাণ এখানেই আছে? শরদিন্দু আরও অবাক হলেন। হ্যাঁ স্যার, ও আর ওর স্ত্রী। ওরা খুবই অসহায় মানুষ। আমার ধারণা কমপ্লেন উইথড্র করার জন্য ওদের উপর চাপ আসবে। ইতিমধ্যে তার আভাসও পেয়েছি আমি। আমার কাছেও এই ব্যাপারে দুটো ফোন এসেছে, যাতে ওদের দিয়ে কমপ্লেন উঠিয়ে নেওয়া হয়। এটা এখনও রিকোয়েস্টের পর্যায়ে আছে, তবে আমি জানি না শুনলে এই রিকোয়েস্টটা থ্রেটে রূপান্তরিত হবে। ও, তাহলে কি করবে তোমরা? প্রশান্ত এবার যেন ক্ষিপ্ত হয়ে উঠল, বলল, না, কমপ্লেন আমরা তুলব না স্যার। আর কতবার এসব ঘটনা ঘটবে আপনি জানেন? আমার মেয়ে কেন আর স্কুলে যায় না? আপনাকে সেদিন আমি সত্যি কথা বলিনি, বলতে পারিনি লজ্জায়। আসল কথাটা হলো, এক দিদিমণি ওর আঙুল ভেঙে দিয়েছিলেন। আঙুলের ক্ষতটা সেরেছে ঠিকই, কিন্তু মনের ক্ষত সেটা সারেনি এখনও, আর কোনোদিনও সারবেও না। এই তিতাস, এই কিংসুকরাই হয়তো ভবিষ্যতের অনির্বাণ। না, এইবার এইসব থামাতেই হবে। আপনি আসুন আমার সঙ্গে, ওরা পাশের ঘরেই আছে। প্রশান্তর সঙ্গে পাশের ঘরে ঢুকে শরদিন্দু দেখলেন একজন অল্প বয়সী বিবাহিতা মহিলার কোলে তিতাস বসে কথা বলছে। শরদিন্দুকে দেখেই পাংশু হয়ে গেল তার মুখ। সে সভয়ে জড়িয়ে ধরল মহিলার গলা। পর মুহূর্তেই শরদিন্দু চিনতে পারলেন সেই মহিলাকে। এই মহিলাই তো কদিন আগে স্কুলে গিয়েছিলেন বইয়ের ক্যানভাসিংয়ের জন্য। এরপরই নিজের পুরনো ছাত্র অনির্বাণকে দেখতে পেলেন শরদিন্দু। শূন্য দৃষ্টিতে সে তাকিয়ে আছে সামনের দিকে। নিষ্প্রাণ, অসার তার চাউনি। জীবনের কোনো অঙ্কই যেন তার আর মিলবে না, অথবা সব অঙ্ক মিলিয়ে দিয়ে স্থবির হয়ে পড়েছে সে। পৃথিবীর কোনো ঘটনা দুর্ঘটনা আজ আর তাকে স্পর্শ করে না। তিনি তাকিয়ে রইলেন তার দিকে। আজ অনির্বাণ নির্বাক শিক্ষক, আর শরদিন্দু তার ছাত্র। প্রশান্ত তিথির উদ্দেশ্যে বলল, ইনি শরদিন্দু স্যার, উনি আমাদের শিক্ষক ছিলেন। হ্যাঁ, আমি স্যারকে চিনি। তিথি তিতাসকে কোল থেকে নামিয়ে শরদিন্দুকে প্রণাম করল। শরদিন্দু তাকালেন মেয়েটার মুখের দিকে। চোখের কোল বসে গিয়েছে, অব্যক্ত যন্ত্রণার স্পষ্ট ছাপ ফুটে আছে তার মুখে। রাত জাগা চোখের তারায় জেগে আছে এক প্রশ্নচিহ্ন। আগের দিন স্কুলে দেখা মহিলার সঙ্গে এই মহিলার কত পার্থক্য! শরদিন্দু তাকে আশ্বস্ত করার জন্য বললেন, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কিংসুক যখন একদম ছোট ছিল, তখন অনির্বাণ বলতো, ছেলেকে আমি ক্লাস 5-এ বয়েজ স্কুলে ভর্তি করাবো। আরও অনেক স্কুল আছে ঠিকই, কিন্তু সেখানে শরদিন্দু স্যারের মতো টিচার নেই। মানুষ হতে গেলে শুধু বাবা মা ভালো হলে হয় না, ভালো শিক্ষকও প্রয়োজন। এই যে আমরা আজ ভালো চাকরি বাকরি করছি, তার পিছনে শরদিন্দু স্যারের অবদান বাপ মায়ের চেয়ে কম নয়। ওর এই ইচ্ছে পূর্ণ করার জন্যই তো এই স্কুলে বাবলুকে আমি ভর্তি করেছিলাম। না করলে হয়তো। তিথি আবার কান্নায় ভেঙে পড়ল। কেউ একজন ঘরে চা নিয়ে ঢুকল, সেদিকে কেউ খেয়ালই করল না। খানিক পর সে শান্ত হল। শরদিন্দু বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন সিলিংয়ের দিকে। তার চেতনা, শিক্ষক জীবনের পরিতৃপ্তি সবই যেন কাচের টুকরোর মতো ভেসে বেড়াচ্ছে ঘরের বাতাসে। ক্লাসের শেষ বেঞ্চের অঙ্ক না মেলাতে পারা ছাত্রর মতো অসহায় দৃষ্টি তার চোখে। প্রশান্ত বলল, স্যার, এবার আমাকে যেতে হবে।
নিচে চেম্বার আছে, আপনি ওদের সঙ্গে বসে কথা বলুন। না, আমি আর এখানে বসবো না, আমি পরে আসব। ঠিক তখনই অন্য একটা গলা শোনা গেল, স্যার আপনি চলে যাচ্ছেন, আবার আসবেন স্যার। গলাটা শোনার সঙ্গে সঙ্গে সকলে চমকে উঠে তাকালো সেদিকে। শরদিন্দিও তাকালেন। কখন যেন ঘরের কোণের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অনির্বাণ। কণ্ঠস্বরটা তারই। ঘোলাটে দৃষ্টি নিয়ে সেই তাকিয়ে আছে শরদিন্দুর দিকে। তার ঠোঁটের কোণে একটা আবছা হাসির রেশ। প্রশান্ত বিস্মিত হয়ে বলে উঠল, অনি, এই অনি, তুই স্যারকে চিনতে পেরেছিস? অনির্বাণ প্রশান্তর কথার কোনো জবাব দিল না। শরদিন্দু এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।